আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাসের। এই ভিডিওতে আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। এমসিকিউর জন্য বোর্ড এবং অ্যাডমিশন টেস্টে এই অধ্যায়টা খুবই জনপ্রিয়। বিশেষ কিছু টাইপের প্রশ্ন এই অধ্যায় থেকে প্রতি বছর বিভিন্ন জায়গায় আসতে দেখা যায়। তো তার থেকে কয়েকটা প্রশ্ন আমরা বাছাই করেছি, সেগুলো আমরা এখানে সলভ করব। দেখা যাক প্রথম প্রশ্ন কি বলছে। বল ও সরণের মধ্যবর্তী কোণের কোন মানের জন্য বলের দ্বারা কাজ সম্পন্ন হবে। ওকে, এখানে প্রশ্নের মূল কথাটা হচ্ছে এটা, বলের দ্বারা কাজ সম্পন্ন হইতে হবে। আমরা জানি বলের দ্বারা কাজ মানে হচ্ছে পজিটিভ কাজ বা ধনাত্মক কাজ। ওকে, আমরা কাজের এক্সপ্রেশনটা কি জানি, W = F(s) cos θ। এখন কাজটা কি ধরনের হবে, ধনাত্মক নাকি ঋণাত্মক, সেটা এই বল এবং সরণের মধ্যবর্তী যে কোণটা আছে সেই কোণের উপর ডিপেন্ড করে। এখন যেহেতু এটা কোসাইনের কোণ হিসেবে আছে, তাহলে থেটাটা যদি সূক্ষ্ম কোণ হয়, থেটাটা সূক্ষ্ম কোণ হইলে এই যে কাজের মানটা পজিটিভ হবে। ওকে, তাহলে কৃত কাজ পজিটিভ হয় কখন, যখন থেটাটা সূক্ষ্ম কোণ হয়। ওকে, এখন এখানে অপশনে যে কোণগুলো আছে 60, 120, 180 এবং 210 ডিগ্রি, এই চারটা অ্যাঙ্গেলের মধ্যে শুধু একটা অ্যাঙ্গেল আছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, কোণটা সেটা 60 ডিগ্রি। তাহলে বলের দ্বারা কাজ সম্পন্ন হবে যদি কোণের মান 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে ক, 60 ডিগ্রি। ওকে, পরের প্রশ্ন দেখি কি বলছে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ অসীম, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক, কোনটা হবে? ওকে, একটা ব্যাপার খেয়াল করি। কেন্দ্রমুখী বল বলতে আমরা কি বুঝি, একটা বস্তুর উপরে যেই বল ক্রিয়া করে বস্তুটাকে বৃত্তাকার পথে গতিশীল রাখে। ধরেন এই যে একটা বস্তু এখানে আছে, এই বস্তুটা এই বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে, এবং এই ঘূর্ণনের জন্য তার উপরে বৃত্তের কেন্দ্র বরাবর একটা বল ক্রিয়া করে, ওইটার নামই কেন্দ্রমুখী বল। এখন কেন্দ্রমুখী বলটা সব সময় বৃত্তের কেন্দ্রের দিকে ক্রিয়া করে। এখন বস্তুটা ঘুরতেছে কিন্তু বৃত্তাকার পথে, তার বেগের দিক কোন দিকে, বেগের দিক কিন্তু স্পর্শক বরাবর, এবং তার যে সরণ ঘটতেছে প্রত্যেকটা মুহূর্তে ওই স্পর্শক বরাবর কিন্তু তার সরণ ঘটতেছে। অর্থাৎ তার এখানে সরণ এবং প্রযুক্ত বল যেটা আছে সেটা সব সময় সকল অবস্থানে লম্বভাবে থাকে। অর্থাৎ কেন্দ্রমুখী বল এবং ওই বস্তুর যে সরণ সেইটা সবসময় লম্বভাবে অবস্থান করে। লম্বভাবে অবস্থান করলে তাদের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই অবস্থায় তাদের কৃত কাজের মানটা কত দাঁড়ায়, F(s) cos 90 ডিগ্রি, আর cos 90 মান 0, তাই কাজ হবে 0। অর্থাৎ কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান 0। এটা সবসময় মুখস্থ রাখবেন। ব্যাখ্যা এখন যদি ভুলেও যান কোনো প্রবলেম নাই। এই প্রশ্নটা খুবই জনপ্রিয়, দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। ঠিক আছে, তাহলে আমার পরের প্রশ্নটা দেখি কি বলছে। একটি m ভরের বস্তু ঘর্ষণবিহীন একটি তলে v বেগে চলার সময় একটি স্প্রিংয়ের সাথে ধাক্কা লেগে স্প্রিংটাকে সংকুচিত করলো। স্প্রিংটির বল ধ্রুবক k হলে কতটুকু সংকুচিত হবে? আচ্ছা, ঘটনাটা আশা করি বুঝতে পারছেন। একটা তলের উপর দিয়ে একটা বস্তু গড়ায় যাচ্ছিল, এখানে একটা স্প্রিং রাখা ছিল, সেই স্প্রিংটাকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার ফলে এটা ছোট হয়ে গেছে। এখন আপনাকে জিজ্ঞেস করছি স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, অর্থাৎ x এর মান বের করতে বলছে। এখন আপনি একটু চিন্তা করেন, ধাক্কা লাগার কারণে স্প্রিংটা কেন সংকুচিত হইল? কারণ বস্তুটা একটা নির্দিষ্ট বেগে যখন আসছে তার মধ্যে একটা গতিশক্তি ছিল। তাহলে আমরা ধরি সেই বস্তুর গতিশক্তি ছিল 12 mv²। এরপর স্প্রিংটাকে ধাক্কা দেওয়ার ফলে সে যেহেতু সংকুচিত হয়ে গেছে, স্প্রিংয়ের মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে। তাহলে বস্তুর গতিশক্তিটাই এখানে বস্তুর বিভব শক্তি তৈরি করছে, স্প্রিংয়ের বিভব শক্তি তৈরি করছে। তাহলে আমরা এখন বলতে পারবো বস্তুর গতিশক্তি আর স্প্রিংয়ের বিভব শক্তি সমান। ওকে, তাহলে এখান থেকে হাফ হাফ চলে যাবে, mv² = kx² থাকবে।
এখান থেকে আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারবো m/k ইন্টু ভি স্কোয়ার। এক্স এর মানটা তাহলে কি দাঁড়াবে রুট m/k ইন্টু ভি। ভি এর উপর যেহেতু স্কোয়ার ছিল তো এই রুটের মধ্যে এসে থাকবে না, তাহলে এক্স এর মানটা কত রুট m/k ইন্টু ভি। তা আমাদের অ্যান্সারটা আসবে কোনটা ক রুট m/k ইন্টু ভি। ওকে, এই তো পরের প্রশ্নটা দেখি। একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে এর গতিশক্তি কত গুণ হবে? আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও দেখেন কতবার বিভিন্ন পরীক্ষায় আসছে। আমরা কোনো একটা বস্তুর গতিশক্তির এক্সপ্রেশন এটা জানি, তাই তো, হাফ mv স্কোয়ার। তাহলে এখানে কে এর সাথে বেগের সম্পর্কটা কি বর্গের সমানুপাতিক। ওকে, তাহলে এখানে আমাকে বলছে গুলির বেগ দ্বিগুণ করা হবে, অর্থাৎ ভি যদি দ্বিগুণ করা হয় তো দ্বিগুণের স্কোয়ার কত হবে 4 গুণ, অর্থাৎ গতিশক্তি হবে আগের 4 গুণ। তাহলে এর একদম সিম্পল আইডিয়া, বেগ যত গুণ করা হবে গতিশক্তি তার n স্কোয়ার গুণ হবে। তাহলে k2 হবে আগের k এর n স্কোয়ার গুণ। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, যত গুণ হবে তাকে শুধু স্কোয়ার করে দেবেন, তাহলে এটাই হবে অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে কোনটা 4 গুণ, দ্বিগুণের স্কোয়ার 4 গুণ। পরের প্রশ্ন, m ভরের কোনো বস্তুর গতিশক্তি ek হলে এর ভরবেগ হবে কোনটা? আমরা কোনো একটা বস্তুর গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা এইরকম জানি, ঠিক আছে? এই সম্পর্ক থেকে আমাকে কি করতে হবে, ভরবেগ বের করতে হবে। তো কিভাবে করা যায়, পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি দাঁড়াবে 2m ইন্টু ইকে। তো এখান থেকে আমি পি এর মানটা কি পাবো রুট 2m ইন্টু ইকে। তাহলে দেখেন তো এরকম কোনো রেজাল্ট আমাদের অপশনগুলোতে আছে কি না? হ্যাঁ আছে, অবশ্যই আছে। কোনটা সেটা? খ নাম্বার। তো এই হচ্ছে খুবই পরিচিত প্রশ্ন, আপনি লেখালেখি না করেও কিন্তু অ্যান্সারটা করে ফেলতে পারবেন। ওকে, তবে সাবধান, দ্রুত করতে গিয়ে যাতে আবার ভুল না করেন। ঠিক আছে, তারপরের প্রশ্নটা দেখি। একটি হাতুড়ির ভর 1 কেজি, এটি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে একটি পেরেকের মাথায় আঘাত করলো, এতে পেরেকের সরণ হলো 2 সেন্টিমিটার। হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজ কত? আচ্ছা, একটা পেরেক, হ্যাঁ, সেটা কীরকম পেরেক সেটা আমাকে বলে নাই। অর্থাৎ এটাকে আমি মাটির উপর খাড়া করে রাখছি নাকি কোনো দেয়ালের উপর এইভাবে মারছি, কিছু বলে নাই। সমস্যা নাই, আমি এভাবে ধরে নিলাম, যে কোনো একভাবে ধরে নিলেই হলো। এটা একটা পেরেক, এটার উপর এটাকে আমি কি করছি, একটা হাতুড়ি দিয়ে মারছি। আচ্ছা, দিস ইজ আ হাতুড়ি। এটা কি করবে, একটা পেরেকের উপরে হিট করবে। কত বেগে হিট করছে? 10 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, হাতুড়ির ভর দেওয়া আছে 1 কেজি, বলছে এতে পেরেকের সরণ হয়েছে কত 2 সেন্টিমিটার। হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজ, অর্থাৎ হাতুড়ি যে নিচে আঘাতটা করলো সেই আঘাত অর্থাৎ সেই বল দ্বারা কাজটা কত। কারণ হাতুড়ির প্রযুক্ত বলের মান কিন্তু আমাকে বলে দেয় নাই। ওকে, কিংবা সেই বলের মানটা বের করারও কিন্তু কোনো স্কোপ নাই। ঠিক আছে, কারণ তার ত্বরণ কিছু বলা নাই। তাহলে এখানে আমরা একটা কাজ করি, খুব সহজে আমরা এটা কিভাবে করতে পারি। খেয়াল করেন, এখানে হাতুড়ি যে পেরেকটাকে আঘাত করে ভিতরে ঢুকায় ফেলছে, কোন শক্তি দ্বারা কাজটা করছে? গতি শক্তি দ্বারা। আমরা তো জানি যে শক্তি দ্বারাই কাজ সম্পাদিত হবে, যতটুকু শক্তি ব্যবহৃত হবে ততটুকুই কাজ হবে। ওকে, তাহলে আমি যদি এখানে হাতুড়ির গতিশক্তিটা বের করতে পারি তাহলে আমি বুঝবো ওইটাই ওর কৃত কাজ। ঠিক আছে, তাহলে এখানে কৃত কাজ W ইজ ইকুয়ালস টু হবে হাতুড়ির গতিশক্তি সমান। ওকে, তাহলে গতিশক্তি কি? হাফ mv স্কোয়ার। এম কত আছে? 1 কেজি, বেগ ছিল কত 10, তার স্কোয়ার। এখানে 100 2 দিয়ে ভাগ করলে হবে 50 জুল। ব্যাস, তাই আমি শুধু গতিশক্তি থেকে তার কাজটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই হাতুড়ি দ্বারা কৃত কাজ কত হবে? 50 জুল। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন দেখি কি বলছে। 3 মিটার ব্যাস ও 5 মিটার উচ্চতা বিশিষ্ট 15 কেজি ভরের একটি সিলিন্ডারকে শোয়ানো অবস্থা থেকে খাড়া করতে
কৃতকাজ কত? আচ্ছা, ঘটনাটা কি বলছে, একটা সিলিন্ডার মাটিতে শুয়ে আছে, এভাবে শুয়ে আছে, এটাকে আমি দাঁড়া করাবো, কি পরিমাণ কাজ করতে হবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে ঘটনাটা দেখি। মনে করেন এটা একটা সিলিন্ডার মাটিতে শুয়ে আছে, এটাকে আপনি কি করবেন, এভাবে খাড়া করবেন। তো এখন কাজ যদি বের করতে বলে, কাজের ফর্মুলা কি হবে, mgh। যেহেতু একটা জিনিসকে আপনি নিচ থেকে উপরে তুলতেছেন, কাজের মান হবে mgh, যেখানে m এর মান কিন্তু দেওয়া আছে। ওকে, mটা কত, 15 কেজি, জি কত, 9.8, এইচটা বের করতে হবে। এইচটা কি, এইচ হচ্ছে ভরকেন্দ্রের সরণ। ওকে, এই যে বস্তুটাকে আপনি শোয়া থেকে দাঁড়া করাইছেন, তার ভরকেন্দ্রের সরণ কত হয়েছে সেটা খেয়াল করেন। এটা যখন শুয়েছিল, সিলিন্ডারটা যখন শুয়েছিল, তখন তার ভরকেন্দ্রটা মাটি থেকে কতটুকু উপরে ছিল, এতটুকু, তাই তো? ভরকেন্দ্র তো সবসময় বস্তুর মাঝখানে থাকবে, তাহলে শোয়া অবস্থায় তার ভরকেন্দ্রটা মাটি থেকে ব্যাসার্ধের সমান উচ্চতায় ছিল। এরপর যখন এটাকে আপনি দাঁড়া করলেন, এখন ভরকেন্দ্রটা কোথায়, এখানে। এখন সে মাটি থেকে কতটুকু উপরে আছে, এইটা। আর এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব। এই পুরা দৈর্ঘ্যটা যদি হয় l, এই উচ্চতাটুকু হবে l/2। তো খেয়াল করেন, সিলিন্ডারের ভরকেন্দ্র আগে মাটি থেকে আর উচ্চতায় ছিল, এখন কোথায় আসছে, l/2 উচ্চতায়। তাহলে ভরকেন্দ্রের সরণ কত হইল, ভরকেন্দ্রের সরণ হবে পরের অবস্থান থেকে আগের অবস্থান বিয়োগ। ঠিক আছে, এই উচ্চতা থেকে আগের উচ্চতা বিয়োগ করে দিয়েছে, অর্থাৎ সে এতটুকু উপরে উঠছে। তাহলে আগের দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল, এই যে উচ্চতা যেটা বলছে এটাই দৈর্ঘ্য, হ্যাঁ, এটাই হচ্ছে l, কত, 5 মিটার, 5/2 মাইনাস আর হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাস দেওয়া আছে, তো ওটাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হবে। তো এটা থেকে যদি এটা বিয়োগ করেন, আপনি পাবেন 1 মিটার। তো এইচ এর মান কত পাইলেন, 1 মিটার। তো এটা এখানে বসায় দেন। এখন এটাকে যদি ক্যালকুলেট করেন, 15 × 9.8, 14.7, মানে 147 জুল। ওকে, তাহলে সিলিন্ডারটাকে শোয়া থেকে দাঁড়া করাইতে আমার 147 জুল কাজ সম্পাদিত হয়েছে। তাহলে এই হিসাবটার মূল জায়গাটা কোথায়, ভরকেন্দ্রের সরণ নির্ণয়ে। ভরকেন্দ্রের সরণ কিভাবে বের করতে হয়, পরের অবস্থান মাইনাস আগের অবস্থান, এই হলো হিসাব। ওকে, তো অ্যান্সার 147 জুল। পরের প্রশ্ন, 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? আচ্ছা, এটাও খুব জনপ্রিয় একটা প্রশ্ন, এটা আপনারা 9, 10 হয়তো দেখে আসছেন। এখানে দেখেন শর্তটা কি বলছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ওকে, অর্থাৎ আমাকে বলে দিচ্ছে কে এর মান হবে ইউ এর দ্বিগুণ, কত উচ্চতায়। আচ্ছা, তো ঘটনাটা কি, একটা বস্তুকে ভূমি থেকে 30 মিটার উচ্চতা হতে ছেড়ে দেওয়া হয়েছে। আপনাকে জিজ্ঞেস করছে কোথায়, যদি নিচে পড়তে থাকে, আমরা জানি একটা বস্তু নিচে পড়তে থাকলে তার বিভব শক্তি কমতে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে। তো এমন কোন উচ্চতা আছে যেখানে গতিশক্তিটা বিভব শক্তির ডাবল হয়ে যাবে? তাহলে আমরা ধরে নেই যে এই জায়গায় যখন আসবে, বস্তুটা এখানে যখন আসবে, তখন তার গতিশক্তি বিভব শক্তির ডাবল হবে। আর এই উচ্চতাটা আমরা ধরে নেই h। এটা যদি h হয়, তাহলে বাকি উচ্চতাটুকু কত, বাকি দূরত্বটুকু হবে 30 মাইনাস h। ওকে, তাহলে এখানে আমাকে কি বলছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। গতিশক্তির মান কত, হাফ mv²। আর বিভব শক্তি কি হবে, ইউ এর মান হবে mgh, যেখানে h হচ্ছে মাটি থেকে ওই বস্তুর উচ্চতা। ওকে, এখন দেখেন m কাটা যাবে, 2 এই পাশে গেলে 4 হয়ে যাবে, এখানে থাকবে v² = 4gh। এখন v² কে যদি আবার আমরা ভেঙে ফেলি, এটাকে লিখতে পারবো u² + 2g 30 মাইনাস h, আর এখানে আছে 4gh। এইখানে আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে স্টুডেন্ট এই জায়গাটাতে একটা ভুল করে,
সেটা হচ্ছে এখানে এইচ লিখে ফেলে, ইউ স্কোয়ার প্লাস 2g এইচ লিখে ফেলে, কিন্তু এটা এইচ হবে না। এইখানে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে এ পর্যন্ত আসতে সে কতটুকু দূরত্ব পিছনে ফেলে আসছে সেইটা ভি স্কোয়ারকে ভাঙার সময় লিখতে হবে। ওকে, তো এখন আমরা বাকি ক্যালকুলেশনটুকু করি। ইউ হবে 0, তাহলে এখানে থাকবে কি শুধু 2g ইন্টু 30 - h, আর এখানে আছে 4gh। তাহলে এখন 2g 4g কাটা যাবে, এটা থাকবে তাই তো। h ওই পাশে চলে গেলে 3h হবে, 3h ইজ ইকুয়ালস টু 30, h এর মান কত হবে 10 মিটার। তো এই হচ্ছে ঘটনা, অর্থাৎ 10 মিটার উচ্চতায় ওর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ওকে, তাহলে এই যে ক্যালকুলেশনটা দেখতে একটু বড়, কিন্তু আপনাকে বারবার প্র্যাকটিস করে এই জিনিসটাকে অল্প সময়ের মধ্যে এবং কিছু না লিখে হিসাব করার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে পুরা জিনিসটা আপনি শুরু থেকে লিখলেন, হ্যাঁ, এগুলা লাইন লেখার যে পরিমাণটা সেটা কমাইতে হবে। ওকে, এটার জন্য আপনার বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, অ্যান্সার কোনটা 10 মিটার। তারপরের প্রশ্নটা কি, 10 মিটার উচ্চতা থেকে 10 কেজি ভরের একটি হাতুড়িতে পেরেক আঘাতপ্রাপ্ত হয়ে 5 সেন্টিমিটার নিচে ঢুকে গেল। ওকে, মাটির গড় বাধাদানকারী বল কত? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন, খেয়াল করেন। ধরেন এটা হচ্ছে মাটি, এই মাটির উপরে একটা পেরেক দাঁড়া করানো ছিল। ওকে, এখন এই পেরেকের উপর কি করা হয়েছে, 10 মিটার উচ্চতা থেকে একটা হাতুড়ি মারা হয়েছে। ওকে, এই যে একটা হাতুড়ি 10 মিটার উপর থেকে তাকে মারা হয়েছে। এই উচ্চতাটা কত? 10 মিটার। 10 মিটার কোন জায়গা থেকে? হাতুড়ির মাথা থেকে উচ্চতা 10 মিটার। ওকে, আর মারার কারণে কি হয়েছে, পেরেকটা ভিতরে ঢুকে গেছে। কতটুকু ভিতরে ঢুকে গেছে? 5 সেন্টিমিটার। তো ধরেন এই যে পেরেকটা 5 সেন্টিমিটার ভিতরে ঢুকে গেছে। ওকে, এখন খেয়াল করেন পেরেকটা 5 সেন্টিমিটার ভিতরে ঢোকা মানে কি, সে আগের অবস্থান থেকে 5 সেন্টিমিটার নিচে নেমে গেছে, তাই না? আগে যে অবস্থানে ছিল সেখান থেকে 5 সেন্টিমিটার নিচে নামছে, প্রায় মাটির সঙ্গে লেগে গেছে এবং নিচে থেকে 5 সেন্টিমিটার মাটির ভিতরে ঢুকে গেছে। আর মাটির ভিতরে ঢোকার সময় কিন্তু মাটি একটা উপরের দিকে ধাক্কা দিছে, তাই না? এটাকে বলা হয় প্রতিরোধকারী বল। আচ্ছা, তাহলে এই গেল ঘটনা। হাতুড়ির ভরও দেওয়া আছে 10 কেজি। এখন খেয়াল করেন হাতুড়ি এখানে পেরেকটাকে ভিতরে ঢোকানোর জন্য একটা কাজ করছে, তাই তো? কাজটা কি করছে? বিভব শক্তির সমপরিমাণ কাজ করছে। হাতুড়িটাকে এত উপর থেকে মারা হয়েছে, হাতুড়িটা কতটুকু নিচে নামছে খেয়াল করেন তো। এখান থেকে পেরেকের মাথা পর্যন্ত নামছে 10 মিটার। পেরেকের মাথায় যে আঘাত করছে পেরেকের সাথে সাথে আরও 5 সেন্টিমিটার নিচে নামছে না? হাতুড়ি দিয়ে যখন আপনি একটা জিনিসকে আঘাত করবেন, এই যে মনে করেন এখান থেকে আঘাত করলেন, আঘাত করার লগে লগে সেও কিন্তু পেরেকের সাথে সাথে নিচে নামছে। ওকে, তাহলে হাতুড়ির টোটাল সরণটা কত হবে? 10 মিটার প্লাস আরও এক্সট্রা 5 সেন্টিমিটার। তাহলে এখানে হাতুড়ির বিভব শক্তি কি হবে? হাতুড়ির বিভব শক্তি হবে mgh প্লাস এক্স, যেখানে h হচ্ছে এই 10 মিটার, এক্স হচ্ছে গিয়ে এই 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন হাতুড়ি যে পরিমাণ কাজ করছে উপর থেকে, মাটিও কিন্তু নিচ থেকে সেই পরিমাণ কাজ করছে, তো সেটাকে আমরা বললাম ডাব্লিউ। মাটি কি কাজ করছে? পেরেকটা ভিতরে ঢোকার ক্ষেত্রে বাধা দান করার কাজ করছে। তাহলে এখানে উপর থেকে হাতুড়ির কৃত কাজ হচ্ছে বিভব শক্তির সমান, আর নিচ থেকে হচ্ছে তার মাটির কাজ হচ্ছে ডাব্লিউ। আমাকে কি বের করতে বলছে? এই বাধা দানকারী বলের মান। তাহলে এখন এই ডাব্লিউকে যদি আমরা ভাঙি, ডাব্লিউকে ভাঙলেই লিখতে পারবো এফ এস। এখানে এফ এস লিখবো না, আমরা লিখবো এফ এক্স। ঠিক আছে, কেন এফ এক্স লিখবো? কারণ পেরেকটা কিন্তু মাটির ভিতরে এই 5 সেন্টিমিটার ঢুকছে, যেখানে আমরা 5 সেন্টিমিটারকে এক্স ধরছি। ঠিক আছে, তাহলে এইটাও এক্স, এটাও কিন্তু এক্স, পরিমাণ কিন্তু সেম। আর এখানে আছে
mgh প্লাস এক্স। ওকে, আপনি এখন থেকে যেটা করবেন এই লাইনটা মুখস্থ রাখবেন। ওকে, যখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে একটা পেরেকের উপর ফালানো হবে, সাথে সাথে পেরেক কিন্তু ভিতরে ঢুকবে, সেই ক্ষেত্রে fx ইজ ইকুয়ালস টু mgh প্লাস এক্স, এই লাইনটা আপনি লিখতে পারবেন। তাহলে খুব সহজে কিন্তু এই এমসিকিউর অ্যান্সারটা আপনি করে ফেলতে পারবেন। তো এখান থেকে আমাকে কী বের করতে বলছে? এফ এর মান। তো এফ এর মান কত হবে? mgh প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। এম কত বলা আছে? 10 কেজি, জি 9.8, এইচ কত? 10 মিটার, আর এক্স হচ্ছে 5 সেন্টিমিটার। এটাকে মিটারে নিয়ে লিখতে হবে, এটাকে মিটারে নিয়ে লিখব। এক্সের মান 0.05। আর এটাকে যদি আপনি ক্যালকুলেটরে বসান তাহলে আপনার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে ক নাম্বার, 19,698 নিউটন। অর্থাৎ মাটি উপরের দিকে এই পরিমাণ বাধা প্রয়োগ করেছিল। ওকে, তাহলে পরের প্রশ্নটা দেখি। অসংরক্ষণশীল বলের ক্রিয়ায়, অপশনগুলো কী কী দেওয়া আছে সব পড়ি। পূর্ণচক্রে কাজের পরিমাণ শূন্য হয়, কৃতকাজ বস্তুর গতিপথের উপর নির্ভরশীল নয়, সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, আর কি বলছে? যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয় না। ওকে, সংরক্ষণশীল বল বলতে আমরা কি বুঝি? সংরক্ষণশীল বলের সংজ্ঞা হচ্ছে যেই বল দ্বারা কৃতকাজের মান পুনরুদ্ধার করা সম্ভব। অর্থাৎ একটি পূর্ণ চক্রে যেই বল দ্বারা কৃতকাজের মান শূন্য হয়, অর্থাৎ যেই বল দ্বারা কৃতকাজের মান গতিপথের উপর নির্ভরশীল নয়, ওই বলটাকেই বলা হয় সংরক্ষণশীল বল। এবং সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। ঠিক আছে, এইখানে যে অপশনগুলো আপনাকে বলছে পূর্ণচক্রে কাজের পরিমাণ শূন্য, এটা কিন্তু সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, কিন্তু এখানে আমাকে বলছে অসংরক্ষণশীল বলের ক্রিয়ায়। তাহলে অসংরক্ষণশীল বলের জন্য হবে না, তাহলে ক হবে না। তা কোনটা হবে? কৃতকাজ বস্তুর গতিপথের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, কৃতকাজ বস্তুর গতিপথের উপর নির্ভরশীল নয়, এটা হচ্ছে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে, অসংরক্ষণশীল না। ওকে, তারপরে কি বলছে? সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, সেটা সংরক্ষণশীল বলের ক্ষেত্রে সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব। অর্থাৎ ধরেন আপনি একটা জিনিসকে উপরে মারছেন, ওকে, উপরে ওঠার ক্ষেত্রে তার কাজ কত হবে? ধরেন mgh। এখন সে কিন্তু আবার ফেরত আসবে, ফেরত আসার সময় আবার কাজ কত হবে? সেম হবে, কিন্তু পূর্বের বিপরীত দিকে সরণ ঘটছে না, তাহলে কাজ হবে -mgh। এখন ওঠা এবং নামার ক্ষেত্রে মোট কাজ কত হবে? 0। তাহলে দেখেন টোটাল কাজ কত আসছে? একটা পূর্ণ চক্রের জন্য টোটাল কাজ আসছে 0। তাহলে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে টোটাল কাজ 0 হবে। অর্থাৎ উপরে ওঠার সময় যে পরিমাণ কাজ করা হয়েছে সেই কাজটা আমি আবার রিটার্ন পাইছি, কাজ পুনরুদ্ধার হয়েছে। এখন কথা হলো আপনি বস্তুটা কীভাবে সোজাও মারছেন, আবার সে সোজা নাইমা আসছে, টোটাল কাজ যা পাইছেন। যদি এরকম হইতো এই বস্তুটাকে আপনি এমনি করে মারছেন, আবার সে এভাবে নাচতে নাচতে নিচে নামছে, তাও কিন্তু টোটাল কাজ 0ই হইতো, কারণ অভিকর্ষ বল দ্বারা কাজ হবে। তো যেভাবেই আসুক, সে সোজা আসুক নিচে আসুক, হ্যাঁ, তাহলে তার টোটাল কাজ কিন্তু 0 হবে, অর্থাৎ গতিপথের উপর নির্ভর করতেছে না। এটা হচ্ছে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, এবং এই ক্ষেত্রে যে কোনো অবস্থানে তার যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। ওকে, কিন্তু এখানে অসংরক্ষণশীল বলের কথা বলছে, যেটা শুধু ঘ নাম্বারের সঙ্গে মিলবে, অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয় না। কখন? যদি বলটা অসংরক্ষণশীল হয়। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয় না। আর বাকি তিনটাই সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়? আচ্ছা, আদর্শ স্প্রিং বল এটা অবশ্যই একটা সংরক্ষণশীল বল। কিভাবে? কারণ একটা স্প্রিংকে যদি আপনি প্রসারিত করেন, যে পরিমাণ কাজ পাবেন সংকুচিত করলে, অর্থাৎ ছেড়ে দিলে পূর্বের অবস্থায় আসার পর সে একই পরিমাণ কাজ পাবেন, তবে একটা পজিটিভ একটা নেগেটিভ, টোটাল হবে 0। ওকে, ঘর্ষণ বল, ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বল। কিভাবে? ধরেন একটা বস্তুকে আপনি একটা তলের উপর দিয়ে ওই দিকে টেনে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত আপনি যদি আনেন, আপনি কাজ পাইছেন ধরেন W,
এরপর আবার ওই তলের উপর দিয়ে ঘষায়া যদি আবার আগের জায়গায় আনেন, সেই ক্ষেত্রে আপনি সেম পরিমাণ কাজ পাবেন ডাব্লিউ, তবে দুইটা কাজই কিন্তু পজিটিভ কাজ হবে, অথবা দুইটা কাজই নেগেটিভ কাজ হবে। ওকে, অর্থাৎ ওই কাজটা কিন্তু আপনি পুনরুদ্ধার করতে পারবেন না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে টোটাল কাজ কত হবে? ডাব্লিউ প্লাস ডাব্লিউ করলে 2W, 0 কিন্তু হয় নাই। তাহলে ঘর্ষণ বল সংরক্ষণশীল বল নয়, তো এটা অসংরক্ষণশীল বলের উদাহরণ। তারপরের অপশনগুলো দেখি। অভিকর্ষীয় বল, অভিকর্ষীয় বল একটা সংরক্ষণশীল বল। কিভাবে? উপরে মারলে সে যেই কাজ করে উঠবে, নামার সময় সে একই কাজ করে নামবে, টোটাল কাজ 0 হয়ে যাবে। বৈদ্যুতিক বল অর্থাৎ তড়িৎ বল, এটাও কিন্তু একটা সংরক্ষণশীল বল। একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জ যদি রাখেন, রাইখা একটু কাছে নেন, একটা কাজ হবে, আবার দূরে সরাই আনেন, একই কাজ হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, টোটাল কাজ হবে 0। তাহলে এটাও কিন্তু সংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বলের উদাহরণ নয় কোনটা? ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে ওঠালে ক্রেনের ক্ষমতা কত? আচ্ছা, সহজ হিসাব। এখানে ক্রেনের ক্ষমতা বের করতে বলছে, বেগ দেওয়া আছে। ওকে, বেগের সাথে ক্ষমতার সম্পর্ক হচ্ছে এইটা, P = F/v। এখন এফটা কি? বস্তুর উপরে প্রযুক্ত বল। ক্রেনের সাহায্যে আপনি একটা বস্তুকে উপরে উঠাইতেছেন, উপরে উঠানোর সময় প্রযুক্ত বল কত দিতে হবে? mg এর সমান। তাহলে এফটা কি হবে? mg। এখানে আছে v, m আছে 10 কেজি, g 9.8 এবং v আছে কত? 10 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড। তো এটা গুণ করলে, সরি এটা 100 ছিল না, 100 ছিল, হ্যাঁ। তাহলে এখন 0.1 দিয়ে গুণ করে 10 হবে, 10 আর 9.8 হবে 98। তা আমাদের অ্যান্সার হবে কোনটা? 98 ওয়াট। ঠিক আছে, পরের প্রশ্ন। একটি বানর 20 মিটার উঁচু নারিকেল গাছ থেকে নারিকেল ফেলছে। প্রত্যেকটি নারিকেলের ভর দেওয়া আছে। বানর প্রতি সেকেন্ডে 2টি করে নারিকেল ফেলছে। নারিকেলের সমস্ত স্থিতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলে উক্ত বিদ্যুৎ শক্তির সাহায্যে কয়টি 50 ওয়াটের বৈদ্যুতিক বাতি প্রজ্বলিত করা যাবে? ওকে, বিশাল গল্প। একটা নারিকেল গাছ থেকে একটা বান্দর নারিকেল ফলাইতেছে, প্রতি সেকেন্ডে 2টা করে নারিকেল ফলাইতেছে। প্রত্যেকটা নারিকেলের ভর দেওয়া আছে কত? 3 কেজি। ওকে, তা আপনি খেয়াল করেন প্রতি সেকেন্ডে কত কেজি জিনিস নিচে পড়তেছে? 6 কেজি। তাহলে ভর হবে 6 কেজি। বুঝতে পারছেন কি না? ঘটনাটা কিন্তু শুধু আপনাকে কনফিউজ করার জন্য দিছে। রাশিগুলো একদম সহজ। উচ্চতা বলা আছে 20 মিটার, 3 কেজি একটা নারিকেলের ভর, প্রতি সেকেন্ডে 2টা করে ফেলাইতেছে, সময় কত? 1 সেকেন্ড। উচ্চতা কত? 20 মিটার। ওকে, এখন আপনাকে বলছে এই যে জিনিসটাকে আপনি নিচে ফেলাইতেছেন, এখান থেকে কিন্তু আপনি একটা ক্ষমতা পাবেন। ওকে, একটা ক্ষমতা বের করতে পারবেন। সেই ক্ষমতাটা যদি তড়িৎ ক্ষমতার সমান হয়, ওই ক্ষমতা দিয়া 50 ওয়াটের কয়টা বাতি জ্বালাইতে পারবেন ওরা জিজ্ঞাসা করছে। ওকে, তাহলে এখানে আমরা যেটা করব, যান্ত্রিক শক্তির জন্য যে ক্ষমতাটা পাবো সেটা বের করি। ক্ষমতা P = আমরা কি লিখতে পারবো? W/T, mgh/T। m কত? 6 কেজি, g 9.8, h কত? 20 মিটার, তাই না? ইয়াস, সময় 1 সেকেন্ড। তাহলে এখন এটাকে যদি আপনি একটু ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, 1176 ওয়াট। ওকে, এখন এরকম একটা অ্যান্সার কিন্তু অপশনে আছে, এটা আবার দাগায় দিয়েন না, হ্যাঁ, খুব দুষ্টু। এই অ্যান্সারটা অপশনে রাখা দিচ্ছে, এটা কিন্তু অ্যান্সার না, এটা হচ্ছে আপনি টোটাল ক্ষমতা পাইছেন। অর্থাৎ এই যে এতগুলো নারিকেল নিচে ফালানোর ফলে আপনি এই পরিমাণ ক্ষমতা পাইছেন। এখন এই ক্ষমতা দিয়ে কি করতে হবে? বাতি জ্বালাইতে হবে। প্রত্যেকটা বাতির ক্ষমতা কত বলা আছে? 50 ওয়াট। তাহলে এই ক্ষমতাটাকে যদি 50 ওয়াট দিয়ে ভাগ করে দেন, তাহলে বাতির সংখ্যা পাবেন। তো বাতির সংখ্যা কিভাবে পাবেন? ক্ষমতার মানকে 50 দিয়ে ভাগ করে দেন। তো 50 দিয়ে 1176কে ভাগ করে দেন, দেখবেন 23 পয়েন্ট কিছু একটা আসবে, 5 এরকম কিছু একটা আসবে। তাহলে 23 কিন্তু আমাদের অপশনে নাই, তাহলে কি লিখতে হবে? তার কাছাকাছি যে সংখ্যাটা আছে 24, ওইটা লিখতে হবে। ওকে,
তাহলে আপনি 24টা বাতি জ্বালাইতে পারবেন ওই নারিকেল দিয়া। হ্যাঁ, তা বান্দর নারিকেল পালা বাতি জ্বালাইছে না, সেই। পরের প্রশ্ন দেখি, একটি মোটর প্রতি মিনিটে 60 লিটার পানি 100 মিটার উঁচু ছাদে তোলে, মোটরটির কর্মদক্ষতা 70% হলে ক্ষমতা কত? আচ্ছা, ক্ষমতা জিজ্ঞেস করছে, তাই তো। ক্ষমতা আসলে কি, কোন ক্ষমতা? ইনপুট ক্ষমতা। কোনো মোটরের ক্ষমতা জিজ্ঞেস করলে আপনি আসলে কি বের করবেন? ইনপুট ক্ষমতা বের করবেন। ওকে, আউটপুট ক্ষমতা মানে হচ্ছে ওই মোটর কি পরিমাণ কাজ করছে একক সময়ে। ওকে, কিন্তু তার ক্ষমতা হচ্ছে তার গায়ে যেটা সিল মারা থাকে ওটা। হ্যাঁ, সিলটাই হচ্ছে তার ক্ষমতা। ইনপুট ক্ষমতা বের করতে হবে। আর ইনপুট ক্ষমতা বের করার জন্য আমাকে প্রথমে আউটপুট বের করতে হবে, কারণ দক্ষতা দেওয়া আছে। তাহলে আউটপুট ক্ষমতা পি আউটপুট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? mgh/t, তাই তো। এখানে বলে দিছে প্রতি মিনিটে 60 লিটার পানি 100 মিটার উপরে তুলতেছে। খুব সহজ। 60 লিটার পানি মানে কিন্তু 60 কেজি পানি। হ্যাঁ, পানির ক্ষেত্রে লিটার যে কথা, কেজি একই কথা। g 9.8, h কত? 100 মিটার। সময় কত? 60 সেকেন্ড প্রতি মিনিটে বলছে। হ্যাঁ, তো 60 কাটা, এটা হবে কত? 980 ওয়াট। ওকে, তাহলে ওই মোটরের কার্যকর ক্ষমতা হচ্ছে 980 ওয়াট। এখন আমাকে কি করতে হবে? ইটার ফর্মুলা থেকে পি আউট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%, এখান থেকে পি ইনপুট বের করতে হবে। তো পি ইনপুট কত আসবে? পি আউটপুট ডিভাইডেড বাই ইটা, পার্সেন্টেজ বাদ দিয়ে লিখবো, দশমিকে লিখবো। পি আউটপুট কত পাইছি আমরা? 980। দক্ষতা ইটা কত দেওয়া আছে? 70%, মানে 0.7। আর 980কে 0.7 দিয়ে যদি আপনি গুণ করেন, সুন্দর একটা সংখ্যা আসবে, 1400 ওয়াট। ওকে, তাহলে মোটরটার ক্ষমতা হচ্ছে 1400 ওয়াট। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের ভিডিওতে এই কয়টা এমসিকিউই ছিল। এখন এই রকম আরও অনেক এমসিকিউ পেতে চাইলে আমাদের পেইড গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি এই 5টা সাবজেক্টের উপরে হাজার হাজার এমসিকিউ এবং প্রায় 1500-এর বেশি সিকিউ সলভ করে ভিডিও আপলোড করা হয় 2টা প্রাইভেট গ্রুপে। সামান্য কিছু পেমেন্ট করে আপনি ওই গ্রুপগুলোতে জয়েন হতে পারেন। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তাহলে এই ক্লাসটা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।